নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয়ের রেকর্ড। চট্টগ্রাম কাস্টমস হাউসে 11 মাসেই আদায় ৬২,০০০ কোটি টাকা। বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে কয়েক গুণ। দীর্ঘতম সমুদ্র সীমার মালিক হয়েও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। প্লাস্টিক দূষণ ও বর্জ্যে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। সম্ভাবনা কাজে লাগাতে পদক্ষেপের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নানামুখী চাপের মধ্যেও চলতি অর্থ বছরের 11 মাসে ৬২,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করে রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা গত অর্থ বছরের চেয়ে ৬,০০০ কোটি টাকা বেশি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের শেষ হতে আরো অন্তত 23 দিন বাকি থাকলেও ইতিমধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৭০,৫৭৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৬২,০২৪ কোটি টাকা। গত অর্থ বছরে আদায় হয়েছিল ৬১,৬৩২ কোটি টাকা। বিশ্বমন্দায় অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামলো, শেষের দিকে এসে অনেকটা কাটিয়ে উঠেছে। সবকিছু বাণিজ্য একটু পজিটিভ ধারায় আসাতেই আমরা আমাদের গত বছরের যে আদায়কে আমরা ইতিমধ্যেই অতিক্রম করতে পেরেছি। রাজস্ব আদায়ের মতো গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংও। তবে পণ্য আসার পরিমাণ বাড়লো, কিছুটা কমেছে জাহাজ আসা। বড় সাইজের কার্গো আসলে তাদের যদি ফুল ক্যাপাসিটি নিয়ে জাহাজ আসে তাহলে জাহাজ কম আসতেই পারে। বেসরকারি 21টি অফডকের তথ্য অনুযায়ী গত 11 মাসে রপ্তানির পরিমাণ 1% বাড়লেও আমদানি বেড়েছে অন্তত 16%। ব্যবসা বাণিজ্য আবার যে জোরদার হচ্ছে, আমদানির এই ভলিউম বৃদ্ধিটা তারই পজিটিভ পরিচায়ক। বাংলাদেশ শিল্পের কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং ভোগ্যপণ্য আমদানি করে, আর রপ্তানি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত 2 বছর ধরে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। শুরুর দিকে বাংলাদেশেও এই মন্দার প্রভাব পড়েছিল। বিশ্ব এখনও সেই মন্দা কাটিয়ে উঠতে পারেনি। তারপরও নানা কৌশলে চাঙ্গা হচ্ছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের মূল ভূখণ্ডের সমান সমুদ্র সীমার মালিক হলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। উল্টো প্লাস্টিক দূষণ ও অনিয়ন্ত্রিত বর্জ্যে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আলাদা মন্ত্রণালয় করা সহ বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ সমুদ্র গবেষকদের। সমুদ্রে আছে নানান প্রজাতির মাছ আর উদ্ভিদ। পণ্য আমদানি রপ্তানির অপার সম্ভাবনা সহ তেল, গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ থাকায় সমুদ্রকে বলা হয় সম্পদের স্বর্গরাজ্য। তবে একে কাজে লাগিয়ে বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলো বিপুল পরিমাণ আয় করলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে হাঁটতে গেলে চোখে পড়বে প্লাস্টিক বোতল, পলিথিন, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। আর দূষণে প্রতি বছর মারা পড়ছে সামুদ্রিক কাছিম, ডলফিন ও তিমি। আর সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন। তলদেশে মিলছে দূষণের ভয়াবহ চিত্র। হুমকির মুখে পড়ছে ব্লু ইকোনমি। অনেক সময় আমরা দেখি এই বোতলের ভিতরে মাছ ঢুকে গেছে, মাছটা বেরোতে পারতেছে না, আটকা পড়ে গেছে। আপনার অনেক সময় দেখবেন যে জালের ফাঁসের মধ্যে টার্টেল আটকে আসছে কিংবা হাঙর আটকে আসছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটবে যতক্ষণ না আমরা প্লাস্টিককে নিয়ন্ত্রণ করব। দেশের অর্থনীতিতে বর্তমানে ব্লু ইকোনমির অবদান 9.6 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট অর্থনীতির মাত্র 6%। সমুদ্রে থাকা মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য আহরণ ও পর্যটনকে কাজে লাগিয়ে 2030 সাল নাগাদ বছরে কোটি কোটি ডলার আয় করা সম্ভব বলে মনে করেন গবেষকরা। সমুদ্র সম্পদকে ব্যবস্থাপনার জন্য আমাদের একটি মন্ত্রণালয় এখন করা হয় না, যার কারণে আমাদের সমুদ্রের কোনো কর্তৃপক্ষ জাতীয়ভাবে নেই। এই যে আমাদের সিভিড নিয়ে এত রিসার্চ হচ্ছে, সেটা যখন আপনার কমার্শিয়াল এই যে বাণিজ্যিকভাবে ইউজ হবে, সেখান থেকেও আমাদের কন্ট্রিবিউশন হবে। আমরা এইভাবে রিসার্চগুলো করে করেই কিন্তু কন্ট্রিবিউশনের দিকে যাচ্ছি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও প্রতিবেশী দেশ ভারতও এই সমুদ্র থেকে আয় করছে কোটি কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা গেলে বাংলাদেশের পক্ষেও সম্ভব এই সমুদ্র থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
জনমানবহীন এলাকায় নেই কোনো চলাচলের পথ, তবুও মরা খালের উপর 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। বান্দরবান সদরের ক্যামলং পাড়ার সেতুটি নিয়ে সৃষ্টি হয়েছে কৌতূহল। জেলা পরিষদের দাবি, প্রস্তাবিত পার্ক ও রিসর্ট নির্মাণের জন্য সেতুটি তৈরি করা হচ্ছে। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। আশেপাশে নেই কোনো বসত বাড়ি, নেই চলাচলের কোনো রাস্তাও, তবুও মরাখালের উপর নির্মাণ করা হচ্ছে 30 ফুটের সেতু। বান্দরবান সদর উপজেলার ক্যামলং পাড়ায় 28.5 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে পার্বত্য জেলা পরিষদ। ইতোমধ্যে 95% কাজ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, পাশেই আমবাগানে যাতায়াতে সরকারি টাকায় নির্মাণ করা হয়েছে সেতুটি। ব্রিজ বানাচ্ছে যে ওইটা বাগানের যাওয়ার জন্য আর কি, ওখানে কোনো ওই পাড়া যাওয়ার জন্য রাস্তা নাই। ব্রিজের ওগুলো কোনো পাড়া নাই, বাগান দেখি ব্রিজে নতুন বুঝছে। অবশ্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর দাবি, প্রস্তাবিত পার্ক ও রিসোর্ট নির্মাণের জন্য সেতুটি তৈরি করা হচ্ছে। ওখানে একটা পর্যটন কেন্দ্র মানে স্পট তৈরি করা হবে। ওখানে যদি যাতায়াতের যদি জায়গা না থাকে, নাহলে তো ওই জায়গাটা করতে পারবো না। ওখানে এটা কমপ্লিট হয়ে গেলে ওখানে বিভিন্ন রকম কটেজ বা বাচ্চাদের বিনোদনের জন্য কোনো ধরনের কিছু আমরা স্থাপনা তৈরি করবো। 2022 সালে সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এইচকে এন্টারপ্রাইজ। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বিরোধিতা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। দুপুরে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম হলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে এই বাংলাদেশে আমাদের জন্য দিয়ে গিয়েছে, এবং সেটাকেই আসলে সম্মান দেখিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে, তাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের জন্য রাষ্ট্র কর্তৃক এই যে কোটার বিষয়টা যেটা ছিল সেটা যথাযথভাবে প্রতিপালনের জায়গায় দেখা গিয়েছে অনেক জায়গায় অমনোযোগিতা হয়েছে। সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটা নির্দেশনা এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই উচ্চ আদালতের রায়ের প্রতি এবং নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। খোলার নাব্য সংকটে প্রাণ হারাতে বসেছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। নদীটির এক প্রান্তে নতুন বাজার ও অন্য প্রান্তে পুরান বাজার। দিনে দিনে দখলদারদের দৌরাত্মে নদীর দুপার ভরে গেছে স্থায়ী অস্থায়ী নানা স্থাপনায়। তার সঙ্গে বালু ব্যবসায়ীদের নজরও পড়েছে। শুধু তাই নয়, সময় মতো ড্রেজিং না করায় নাব্য সংকটে ভুগছে একসময়ের খরস্রোতা নদী। অবৈধ দখলদারীদের চিহ্নিত করতে চলছে জরিপ, তবে তালিকা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিভাগীয় সময় আরেকবার। ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়িতে জমজমাট পশুর হাট। এবার দেশি জাতের মাঝারি এবং ছোট আকৃতির গরুর চাহিদা সবচেয়ে বেশি। আরও তথ্য জানাতে মানিকছড়ি উপজেলার মহামুনি পশুর হাটে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে কোরবানির গরুর হাট বেশ জমজমাট হয়ে উঠেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার 9টি উপজেলায় 52টি পশুর হাট রয়েছে। এই জেলায় জেলা পশু সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে প্রায় 3000 খামারি রয়েছে। এই খামারির প্রায় 50,000 মতো পশু কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এখানকার ছোট বড় বিভিন্ন গরু কোরবানির জন্য খুবই পছন্দসই, ক্রেতাদের কাছে পছন্দের বলে জানা গেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় 9টি উপজেলায় প্রায় 60 থেকে 70 হাজার গরু এই মৌসুমে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে বলে ব্যবসায়ীদের সূত্র থেকে জানা গেছে। খাগড়াছড়িতে মানিকছড়ি মহামনি এই গরুর হাটে আজ প্রায় 1.5 থেকে 2,000 গরু বিক্রির জন্য এখানে উঠেছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য এই গরুর হাটটি খুবই উপকারী বলে জানিয়েছেন ক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের সূত্র থেকে জানা গেছে এখানে প্রায় 50 থেকে 60,000 টাকার মধ্যে গরু বেচা কিনা হচ্ছে। খাগড়াছড়ির বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এখানে প্রচুর নিরাপত্তা রয়েছে। পুলিশ জানিয়েছে এখানে আইন শৃঙ্খলা মজুত রয়েছে। ব্যবসায়ী এবং ক্রেতারা নির্বিঘ্নে গরু ক্রয় করে তারা তাদের নিরাপদ গন্তব্যে যেতে পারছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয়ের রেকর্ড। চট্টগ্রাম কাস্টম হাউসে 11 মাসেই আদায় 62,000 কোটি টাকা।
বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে কয়েক গুণ। দীর্ঘতম সমুদ্র সীমার মালিক হয়েও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। প্লাস্টিক দূষণ ও বর্জ্যে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। সম্ভাবনা কাজে লাগাতে পদক্ষেপের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ ইমা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।